মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব কীচক বধে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। অজ্ঞাতবাস যাপনকালে শৈরিন্দ্রীরূপী দ্রৌপদীকে দেখে মোহিত ও লালায়িত হয়ে উঠলেন মৎস্যরাজ্যের সেনাপতি কীচক। নানা প্রকারে দ্রৌপদীকে নিজের ভার্যা হওয়ার প্রস্তাব দিয়েও তাকে রাজি করাতে পারলেন না কীচক। তাই মহারাজ বিরাটের সামনেই সমূহ অপমান করলেন পাঞ্চালীকে। ছদ্মবেশী ভীম ক্রুদ্ধ হয়ে উঠলেন, কিন্তু যুধিষ্ঠিরের বাধাতে তিনি কীচকের তাৎক্ষণিক কোনো প্রতিকার করতে পারলেন না। রাত্রিকালে দ্রৌপদীর সাথে সাক্ষাৎ হলো ভীমের। দ্রৌপদীর কাতর অনুনয়ে ভীম এক অনবদ্য কূট চক্রান্তের অবতারণা করলেন। মধ্যরাত্রে নৃত্যশালায় একাকী ডেকে কীচককে বধ করলেন ভীমসেন। তারপর কি হলো? দ্রৌপদীর চিৎকারে মৎস্যরাজ্যের প্রহরীদের সাথে সাথে ছুটে এলো কীচকের ভ্রাতা ও বান্ধবগণ। এরা সকলেই উপকীচক নামে খ্যাত ছিল। সেনাপতি কীচকের এইরূপ বিকৃত বিভৎস মৃতদেহ দেখে স্বভাবতই তারা ভীষণভাবে ভয়ভীত হয়ে উঠল। তাদের নেতাস্বরূপ সেনাপতি কীচকের এহেন ভয়ঙ্কর পরিণতির জন্য কে দায়ী হতে পারে তাই তারা সকলে মিলে ভাবতে লাগলো। কিন্তু এইভাবে তো কীচকের দেহ ফেলে রাখা যায় না, সত্বর এর সৎকার করতে হবে। সৎকার নিমিত্ত কীচকের দেহ যখন তারা বহন করে নিয়ে যাচ্ছে, সেই সময় তাদের নজরে পড়লেন শৈরিন্দ্রীরূপী দ্রৌপদী। আরে, এই তো সেই দাসী যার জন্য কীচক মোহাচ্ছন্ন হয়েছিলেন, বলল এক কীচক। ঠিক কথা, কিন্তু এর নাকি 5 গন্ধর্ব স্বামী আছে যারা বিরাট বীর, উত্তর দিল অন্য আরেক উপকীচক। তাহলে এর জন্যই সেনাপতির মৃত্যু হয়েছে। এই নাগিনী স্বরূপ নারীকে আজ জীবন্ত দগ্ধ করব আমরা, চলো। এই হুঙ্কার দিয়ে তারা দ্রৌপদীকে রজ্জু দ্বারা বেঁধে শ্মশান ভূমিতে নিয়ে যেতে লাগলো। নিজের সমূহ বিপদ দেখে দ্রৌপদীর সরদনে চিৎকার করে বলতে লাগলেন, হে জয় জয়ন্ত বিজয় জয়সেন জয়ত বল, আমার 5 বীর গন্ধর্বপতি, আপনারা যে যেখানে থাকুন আমার রক্ষা করুন। এই উপকীচকেরা আমাকে শ্মশানে জীবন্ত অবস্থায় দাহ করতে নিয়ে যাচ্ছে। দ্রৌপদীর এই কাতর আহ্বান ভীমের কানে গেল। তিনি তৎক্ষণাৎ নিজের বেশ পরিবর্তন করে ও এক বস্ত্রখণ্ডে নিজের মুখ আবৃত করে নগরীর এক গুপ্ত দ্বার দিয়ে বাইরে বেরিয়ে এসে সেই শ্মশানে উপস্থিত হলেন। সম্মুখে মত্ত হস্তির ন্যায় ধাবমান ভীমকে দেখে উপকীচকগণের প্রাণ শুকিয়ে গেল। ভীম এক বিরাট শুষ্ক বৃক্ষকে সমূলে উৎপাটিত করে তাকে গদার মতো ঘুরিয়ে আস্ফালন করতে লাগলেন। ওই যে, ওই দেখো, শৈরিন্দ্রীর এক গন্ধর্বপতি এখানে উপস্থিত হয়েছে, বাঁচাতে চাও তো ওকে মুক্তি দাও, ভীত এক উপকীচক বলে উঠল। কিন্তু ততক্ষণে ভীম তাদের সামনে পৌঁছে গিয়েছেন। সেই মহাবৃক্ষের প্রহারে তিনি সকল উপকীচককেই হত্যা করলেন। দ্রৌপদী মুক্তি পেয়ে নগরে ফিরে গেলেন। ভীমও লুকিয়ে সেই গুপ্ত দ্বার দিয়ে নিজের পাকশালায় ফিরে এলেন। পরদিন মৎস্যরাজ্যের সৈন্যগণ ও নগরবাসী অবাক চোখে দেখল কীচক ও তার সহচর সেই 105 উপকীচকের মৃতদেহ শ্মশানভূমিতে ইতস্তত ছড়িয়ে রয়েছে। সকলেই বুঝতে পারল কে তাদের এইরূপ দশা করতে পারে। নগরীতে তাই শৈরিন্দ্রীরূপী দ্রৌপদীকে কেন্দ্র করে এক মহাভীতির উদ্রেক হলো। দ্রৌপদীকে দেখলেই সকলে ভীত হয়ে অন্যদিকে সরে যেতে লাগলো, পাছে তার গন্ধর্ব স্বামীগণ নগরবাসীদের ক্ষতি করেন। এই ঘটনা মহারাজ বিরাটের কানে পৌঁছলে তিনিও যারপর নাই ভীত হলেন। মহারানীকে ডেকে বললেন, রানী, তুমি তোমার ওই দাসীকে এখান থেকে চলে যেতে আদেশ দাও। আমি তা করতে পারবো না, আমার হয়ে তুমি আদেশ দাও, নচেত তোমার ওই দাসী ও তার 5 পতির জন্য আমার যে প্রজারা ভয়ে রয়েছে তারা বিদ্রোহ করতে পারে। ঠিক আছে মহারাজ, বললেন রানী সুদেষ্ণা, আপনার যদি তাই আদেশ হয় আমি মালিনীকে চলে যেতে বলবো। তবে আমার মতে কীচক আর তার বান্ধবগণ তাদের পাপের উপযুক্ত শাস্তি পেয়েছে। সে কথা সর্বৈব সত্যি রানী, কিন্তু আমার প্রজারা সে কথা শুনতে রাজি নয়। বললেন বিরাট, তুমি আমার সহায় হও। মহারাজ বিরাটের অনুরোধে রানী সুদেষ্ণা দ্রৌপদীকে ডেকে জানালেন যে তার জন্য নগরীতে ভীষণ ভয়ের উদ্রেক হয়েছে, প্রজারা বিদ্রোহের পর্যায়ে পৌঁছে গিয়েছে। দ্রৌপদী শান্ত স্বরে বললেন, মহারানী, আপনি আমাকে আর মাত্র 13টি দিন সময় দিন, তারপরেই আমার গন্ধর্বপতিরা স্বয়ং এসে আমাকে এখান থেকে নিয়ে যাবেন, আপনার রাজ্যের মঙ্গল কামনাও করবেন তারা। বেশ, তবে তাই হোক, আশ্বস্ত রানী সুদেষ্ণা বললেন। কিন্তু তখন অশান্তির পরিবেশ ঘনিয়ে আছে হস্তিনাপুরের অভ্যন্তরে ও যুবরাজ দুর্যোধনের
মনের মধ্যে। এতদিন ধরে পাণ্ডবদের বনবাসের যাবতীয় তথ্য তিনি গুপ্তচর মুখে প্রাপ্ত হচ্ছিলেন, কিন্তু এই অন্তিম বৎসরের কোনোই খবর তার কাছে নেই। অধৈর্য হয়ে দুর্যোধন চারিদিকে গুপ্তচর প্রেরণ করলেন, কিন্তু বহু অন্বেষণ করেও সেই চরেরা একে একে ফিরে এলো হস্তিনাপুরে। কি হলো? কোনো সংবাদ পেলে তোমরা ওই পাণ্ডবদের? বলো, শীঘ্র বলো। অধৈর্য ও উত্তেজিত দুর্যোধন প্রশ্ন করলেন। না যুবরাজ, আমরা বহু সময় ধরে সকল জনাকীর্ণ দেশ নগরী ভ্রমণ করেছি, এমনকি দুর্গম পর্বত ও জঙ্গলেও গিয়েছি, কিন্তু কোথাও পাণ্ডবদের দর্শন পাইনি, বলল এক গুপ্তচর। যুবরাজ, বলে উঠল আরও একজন গুপ্তচর, আমরা সংবাদ পেয়েছিলাম যে পাণ্ডবদের সারথিগণ দ্বারকায় গিয়েছেন। সেখানে গিয়ে তাদের থেকে চতুরভাবে পাণ্ডবদের সংবাদও জানতে চেয়েছিলাম আমরা, যদিও তারা আমাদের চিনতে পারেনি। কিন্তু না যুবরাজ, তারাও কেউ কিছু বলতে পারল না যে পাণ্ডবেরা এখন কোথায় আছেন। নিশ্চয়ই তারা বিনষ্ট হয়েছেন। যদি এই কথাই সত্য হয় তাহলে অতি আনন্দের কারণ হবে, বললেন দুর্যোধন। তবে হ্যাঁ যুবরাজ, বলল সেই গুপ্তচর, শ্রবণে এসেছে মৎস্যরাজ্যের সেনাপতি কীচক, যিনি বারংবার আপনার মিত্র ত্রিগর্তরাজ সুশর্মাকে পরাস্ত করেছিলেন, তিনি সহসা গন্ধর্বদের হাতে নিহত হয়েছেন। কিন্তু দুর্যোধন এই খবর যেন শুনেও শুনলেন না। তার মন সামগ্রিকভাবে পাণ্ডবদের সন্ধানের নিমিত্ত ব্যস্ত হয়ে রইল। কিছুক্ষণ আপন মনে চিন্তা করবার পর দুর্যোধন সভায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হতে আর কিছুই দিন বাকি আছে। ওরা যে বিনষ্ট হয়েছে এ কথাও আমার সর্বতোভাবে বিশ্বাস হয় না। ওদের সহায় ওই কপট বাসুদেব কৃষ্ণ নিশ্চয়ই কোনো বুদ্ধিতে পাণ্ডবদের কোনো দুর্গম স্থানে লুক্কায়িত থাকতে আদেশ দিয়েছে। এখন কি করণীয় তা আপনারা বলুন। দুর্যোধনের প্রস্তাব শুনে উৎফুল্ল হয়ে কর্ণ ও দুঃশাসন তার সমর্থন করলেন। দুঃশাসন বললেন, জ্যেষ্ঠ, আপনার মতো আমিও পুরোপুরি বিশ্বাস করি না যে পাণ্ডবেরা বিনষ্ট হয়েছে। তবে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে গেলে আমাদের একবার পুনরায় চরদের পাঠানো উচিত। আরও একবার ভালো করে খুঁজে দেখো করা। আর যদি সত্যই ওই দুষ্ট পাণ্ডবেরা বিনষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তো আমাদের কণ্টক দূর হবে। সভায় উপস্থিত ছিলেন তখন দ্রোণাচার্য, ভীষ্ম এবং কৃপাচার্য। ভীষ্ম বললেন, দুর্যোধন, তুমি যা ভাবছ তা নয়। পাণ্ডবেরা ধর্মের পথে চলে। যে বাসুদেবকে তুমি কপটী বললে, তিনি নিজের পুণ্য বলে স্বয়ং পাণ্ডবদের রক্ষাকবচ হয়ে আছেন। সম্রাট যুধিষ্ঠির ন্যায়পরায়ণ। সে যেই রাজ্যেই থাকবে তার সর্বাঙ্গীন উন্নতি হবে। উপযুক্ত কাল হলে পাণ্ডবেরা নিশ্চয়ই আত্মপ্রকাশ করবে। পুত্র দুর্যোধন, তুমি ওদের আদেশ করো যে ফিরে আসতে। পাণ্ডবদের তুমি অশেষ কষ্ট ভোগ করিয়েছ, নিজে অনেক পাপের ভাগিদার হয়েছ, তার সাথে আমাদেরও অভিশপ্ত করেছ। তোমাকে অনুরোধ, বৃথা অসন্তোষ বৃদ্ধি করো না। পাণ্ডবদের আত্মপ্রকাশ হলে তুমি ওদের রাজ্য ফিরিয়ে দাও। পুত্র দুর্যোধন, মহামহিম ঠিকই বলেছেন, বললেন কৃপাচার্য। তোমার নিজের বল বৃদ্ধি করো, কিন্তু অযথা পাণ্ডবদের সন্ধান করতে গিয়ে তাদের অসন্তোষ বৃদ্ধি করো না। অনেক অন্যায় হয়েছে ওদের প্রতি, এবার তুমি সন্ধির প্রস্তাব দাও। পিতামহ, কুলগুরু, আপনারা কি আমাকে নিতান্তই বালক ভাবেন? উত্তেজিত দুর্যোধন বলে ওঠেন, আমি ওই পাণ্ডবদের নিজের শত্রু মনে করি, শত্রু। ওদের সাথে সন্ধির প্রস্তাব দেওয়ার আগে আমি নিজের মস্তক চূর্ণ করব। দুর্যোধন, তুমি চিরকালই হঠকারী, বলে ওঠেন অস্ত্রগুরু দ্রোণাচার্য। বাহুবলে তুমি অদ্বিতীয় হলেও তোমার ন্যায় বুদ্ধি নেই। এত অনর্থ ঘটানোর পরেও তুমি নিজের অন্যায় জেদে স্থির হয়ে আছো। বেশ, তোমার যা ভালো মনে হয় তুমি করো। আমরা এখন বৃদ্ধ হয়েছি পুত্র, আমাদের সম্মতির তোমার কোনোই প্রয়োজন নেই। ত্রিগর্তরাজ সুশর্মা তখন রাজসভায় উপস্থিত ছিলেন। তিনি বললেন, যুবরাজ, এখন পাণ্ডবদের নিয়ে দুশ্চিন্তা করবার সময় নয়। মৎস্য রাজ্যের প্রধান বল ছিল কীচক, সে গন্ধর্বদের দ্বারা হত হয়েছে। রাজা বিরাটের সহসা অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে, তার গোধন বহু গুণ বৃদ্ধি পেয়েছে। আমার প্রস্তাব এই যে আপনি আর আপনার মিত্রগণ আমার সাথে একযোগে মৎস্যরাজ্য আক্রমণ করুন। মৎস্য দেশকে ধ্বংস করে তার সকল সম্পদ আমরা হরণ করব। এতে আপনারই বলবৃদ্ধি ঘটবে। ত্রিগর্তরাজ সঠিক কথাই বলেছেন মিত্র, বললেন কর্ণ। তুমি অযথা ওই পাণ্ডবদের নিয়ে চিন্তা করো না। ওরা বিনষ্ট হয়েছে, নচেত ওদের সংবাদ তুমি পেতে। আর যদি ওরা ফিরেও আসে, আমি স্বয়ং ওদেরকে পরাস্ত করে তোমার চরণে সমর্পণ করব। এখন চলো বিরাট রাজের গোধন হরণ করে আনি। কর্ণের বাক্যে দুর্যোধনের দুশ্চিন্তা প্রশমিত হল। তিনি ত্রিগর্তরাজকে নিজের সম্মতি জানালেন। কৃষ্ণপক্ষের সপ্তমীতে
নিজের বিশাল সৈন্য সাজিয়ে ত্রিগর্তরাজ সুশর্মা মৎস্যরাজ্য আক্রমণ করলেন। পরদিন বিরাট কুরু সৈন্য সেই আক্রমণকারী সেনাদের সাথে যোগ দিল। কিন্তু সেই দিনটির গুরুত্ব ছিল অপরিসীম। সেই দিনেই পাণ্ডবদের 13 বর্ষের বনবাস ও অজ্ঞাতবাসের অন্ত হবে। ত্রিগর্ত সেনার আক্রমণে মৎস্যনগরীর গোপালকগণ দিশাহারা হয়ে গেল। সেই সুযোগে সুশর্মা বহু গোধন হরণ করে নিলেন। এই অতর্কিত আক্রমণের ব্যাপারে রাজা বিরাট অবগতই ছিলেন না। সহসায় গোপালক গিয়ে তাকে এই সংবাদ দেওয়াতে তিনি যারপরনাই বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে উঠলেন। সেনা সজ্জা করে স্বয়ং সেই সৈন্যের সেনাপতি হয়ে তিনি ত্রিগর্ত নরেশের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তার সাথী হলেন জ্যেষ্ঠ কুমার শঙ্খ এবং রাজা বিরাটের ভ্রাতা শতানিক। কিন্তু কীচক নিহত হয়েছেন, তার আজ্ঞাবহ উপকীচকেরাও পরলোকগত। তাই রাজা বিরাট কঙ্ককে ডেকে বললেন, ব্রাহ্মণদেব, আজ নিতান্ত বাধ্য হয়েই আমি আপনাকে অনুরোধ করছি। আপনি যদি অস্ত্রবিদ্যা জানেন তো আসুন, আমার সাথে যুদ্ধযাত্রা করুন। আপনি বলবান, সমর্থ পুরুষ, আপনার সাহায্যের আমার অতীব প্রয়োজন। অবশ্যই মহারাজ, বললেন কঙ্ক, আমি অতি অবশ্যই আপনার সাথে যুদ্ধযাত্রা করব। আপনি আমার আশ্রয়দাতা, আপনার বিপদে আপনাকে সাহায্য করা আমার অবশ্য কর্তব্য। যুদ্ধযাত্রাকালে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন বল্লভ, গ্রন্থিক এবং তন্তিপালও। তারাও নানা অস্ত্র ধারণ করে বিরাট রাজের সাথে যুদ্ধযাত্রা করলেন। মৎস্য এবং ত্রিগর্ত সেনার মধ্যে তুমুল যুদ্ধের প্রারম্ভ হল। স্বয়ং রাজা বিরাট ত্রিগর্ত নরের সুশর্মার বিরুদ্ধে দ্বৈরথে মগ্ন হলেন। কিন্তু সুশর্মা বিরাটকে পরাস্ত করে তাকে নিজের রথে তুলে নিয়ে সবেগে নিজের রাজধানীর দিকে গমন করলেন। মহারাজ বন্দী হয়েছেন দেখে মৎস্য সেনা সভয়ে ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগল। তখন যুধিষ্ঠির ভীমকে ডেকে বললেন, বল্লভ, তুমি সত্বর গিয়ে মহারাজকে মুক্ত করো। বহুদিন পর এক প্রকৃত যুদ্ধের আস্বাদ পেয়ে ভীমসেন গর্জন করে এক বিরাট বৃক্ষ উৎপাটন করে সুশর্মার দিকে ধাবিত হতে গেলে যুধিষ্ঠির তাকে বাধা দিয়ে বললেন, না অনুজ, তুমি এই মহা সংহার রূপ ধারণ করলে সকলেই তোমার তথা আমাদের প্রকৃত স্বরূপ জেনে যাবে। তুমি সাধারণ অস্ত্র নিয়ে যুদ্ধ করো। জ্যেষ্ঠ ভ্রাতা সঠিক বলেছেন বুঝতে পেরে ভীম নিরস্ত হলেন এবং সবেগে নিজের রথ চালনা করলেন সুশর্মার দিকে। ছদ্মবেশী পাণ্ডবদের আক্রমণের উদ্যত দেখে মৎস্য সেনাদের লুপ্ত মনোবল ফিরে এলো। তারা এবার নব উদ্যমে যুদ্ধ করতে লাগলো। পাণ্ডবেরা ত্রিগর্ত দেশের বহু বীরকে অনায়াসে পরাস্ত করে সুশর্মাকে বেষ্টন করে দাঁড়ালেন। বেগতিক দেখে সুশর্মা রাজা বিরাটকে মুক্তি দিলেন। কিন্তু বল্লভরূপী ভীম সুশর্মার কেস ধরে তাকে ভূমিতে টেনে নামালেন এবং সজোরে পদাঘাত করলেন। নিজেদের মহারাজকে এইভাবে বন্দী হতে দেখে হৃত গোধন ফেলে সবাই পালাতে লাগলো ত্রিগর্ত সেনারা। ভীম অতঃপর এক খড়গ দিয়ে সুশর্মাকে হত্যা করতে গেলে বাধা দিলেন কঙ্ক। না বল্লভ, একে হত্যা করো না। ইনি রাজা বিরাটের দাস, তার বন্দী। মহারাজের আজ্ঞা ব্যতীত আমরা এর প্রাণহরণ করতে পারি না। ধন্য আপনি কঙ্ক, এই শত্রুকেও আপনি দয়া দেখালেন। বেশ, আমি একে ছেড়ে দিলাম, বললেন বল্লভ। অতঃপর লজ্জিত ও অপমানিত সুশর্মা রাজা বিরাটের দাসত্ব স্বীকার করে নিজের রাজ্যে ফিরে গেলেন। মহারাজ বিরাট আনন্দিত হয়ে উঠলেন। হে বিজয়ীগণ, আপনারা মহান। আপনাদেরই বদান্যতায় আমি আজ মুক্ত হয়েছি। আপনারাই মৎস্যরাজ্যের অধীশ্বর হন। আপনাদের আমি বহুমূল্য উপঢৌকন প্রদান করব। না মহারাজ, বললেন যুধিষ্ঠির, আপনার মিষ্ট বাক্য ও প্রশংসাই আমাদের কাছে উপহার স্বরূপ। তার বেশি আমরা কিছুই প্রত্যাশা করি না। আপনি আমাদের আশ্রয়দাতা, তাই আমরা আমাদের কর্তব্য পালন করেছি। অশেষ ধন্যবাদ আপনাকে। অতঃপর কঙ্কের পরামর্শে রাজা বিরাট নিজের রাজধানীতে দূত প্রেরণ করলেন নিজের বিজয়ের সংবাদ জানিয়ে। পাণ্ডবদের সাহায্যে ত্রিগর্ত সেনাকে প্রতিহত করলেন রাজা বিরাট। রক্ষা পেল তার গোধন। কিন্তু নগরীর উপকণ্ঠে এখনও দাঁড়িয়ে আছে মহাবলশালী কুরু সৈন্য। আছেন স্বয়ং ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন, কর্ণের মতো মহাবীরগণ। তাদের আক্রমণ কি করে প্রতিহত করবে মৎস্যরাজ্য? পাণ্ডবদের অজ্ঞাতবাস কি এবার বিফলে যেতে বসল? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।